ক্ষমতাসীন বিএনপি যখন আমাদেরকে ট্রিলিয়ন ডলার ইকোনমির গল্প শোনায়, লাখো কর্মসংস্থানের স্বপ্ন দেখায়, কোনো সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ছাড়াই কিভাবে এগুলো হবে, তাদের কি প্ল্যান প্রোগ্রাম, সেই সব উল্লেখ ছাড়াই যখন কেবল গল্প এবং স্বপ্ন আমাদের সামনে ছড়ে দেয়, তখন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক আমাদের হতাশ হওয়ার মতো, আতঙ্কিত হওয়ার মতো তথ্য উপাত্ত নিয়ে হাজির হয়েছে। দর্শক, গতকালই ঢাকায় ওয়ার্ল্ড ব্যাংকের যেটি নিয়মিত প্রকাশনা হাফ ইয়ারলি পাবলিকেশনস তাদের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট সেটি প্রকাশ করেছে এবং সেই ডেভেলপমেন্ট আপডেটে বাংলাদেশের আগামী দিনের অর্থনীতি সম্পর্কে বেশ হতাশ হওয়ার মতো, চিন্তিত হওয়ার মতো, উদ্বিগ্ন হওয়ার মতো নানা তথ্য উপাত্ত তারা তুলে ধরেছে। উন্নয়ন সহযোগী সংস্থাটি বাংলাদেশের গ্রোথ প্রজেকশন তারা আগে যেটি করেছিল 4.96%, সেটিকে তারা রিভাইজ করেছে, 4.6%, সেটিকে তারা রিভাইজ করে এখন তারা বলছে 2026 সালে বাংলাদেশের গ্রোথ আসলে হবে 3.96%। এই গ্রোথটা আসলে ইকোনমির হেলথ, ইকোনমির স্বাস্থ্যবান কতটা সে বেড়ে উঠবে সেটির ইন্ডিকেশন। আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছিলাম যে সেকেন্ড কোয়ার্টারে মানে ইকোনমিক গ্রোথ, বাংলাদেশের গ্রোথ যে কতটা কমেছে, কেন কমেছে, সেই বিষয়গুলো নিয়ে আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছি। এই ভিডিওতে আমি কেবলমাত্র ওয়ার্ল্ড ব্যাংক যেসব তথ্য উপাত্ত তাদের ডেভেলপমেন্ট আপডেটে উল্লেখ করেছে সেগুলোই বলছি। এবং এই যে গ্রোথ রেট মানে প্রজেকশনটা কমে যাওয়া, তার মানে ইকোনমিক অ্যাক্টিভিটি স্থবির হয়ে যাওয়া, তার মানে ইকোনমির যেসব যে কম্পোনেন্টগুলো অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, কর্মসংস্থান তৈরি করে, ব্যবসা বাণিজ্যের পরিবেশ তৈরি করে, রাজস্ব আহরণের পরিবেশ তৈরি করে, বাড়ায়, সব কিছুতেই এক ধরনের একটা বৈরী অবস্থা তৈরি হয়েছে। এবং সেই কারণেই ওয়ার্ল্ড ব্যাংক তার প্রজেকশন 4.6% থেকে কমিয়ে 3.96%-এ নিয়ে এসেছে। সেটিও শেষ পর্যন্ত ঠিক থাকবে কিনা সেটি বোঝা যাবে সামনের দিনগুলোতে, আগামী কোয়ার্টারে ইকোনমিক অ্যাক্টিভিটিস কী হয়। কিন্তু এখন পর্যন্ত আমরা যদি দেখি দর্শক, যে আমরা বিএনপি সরকারকে যে সংসদ চলছে, দেখেন সংসদে অর্থনীতির কোনো বিষয় নিয়ে, সামাজিক কোনো বিষয় নিয়ে সেই অর্থে তেমন কোনো আলাপ আলোচনা নাই। কিন্তু জুলাই নিয়ে, আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করা নিয়ে, এইসব নিয়ে তারা ব্যস্ত। কিন্তু ইকোনমিতে এই যে একটা ফাটল ধরে আছে, একটা ঘুরে ধরার মতো অবস্থা তৈরি হয়েছে, সেই দিকে তারা কোনো কথাবার্তা বলছে না। বিরোধী দলেরও আসলে ইকোনমি নিয়ে তেমন কোনো কর্মপরিকল্পনা যে আছে সেটিও আমরা বুঝতে পারি না। যাই হোক, আমরা যদি ওয়ার্ল্ড ব্যাংকের এই তথ্য উপাত্তের দিকে আমরা যদি একটু নজর দেই, খুব ইন্টারেস্টিং একটা বক্তব্য তারা বলছে, সেই জায়গায় যাব। তার আগে বলি যে ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে গত 3 বছর ধরে আসলে প্রবৃদ্ধি, বাংলাদেশের ইকোনমির প্রবৃদ্ধিটা কমছে এবং একই সময়ে বাড়ছে দারিদ্র। আমরা যদি জিডিপি গ্রোথের দিকে একটু তাকাই, যেটি তারা এখন 3.96 প্রজেক্ট করেছে, সেটা 2024 সালে, সেই বছর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে এবং জুলাই মাসের আন্দোলন, তার পরবর্তী সময়ের স্থবির অবস্থা, অর্থনীতি, ইকোনমি, ব্যবসা বাণিজ্যে হামলা, ভাঙচুর, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, সেই সব ঘটনাগুলোকে বিবেচনায় নিয়েই সব কিছু মিলে সেই বছরও আমাদের জিডিপির প্রজেকশন 3.49, জিডিপির অ্যাকচুয়াল অবস্থাটা 3.49 থেকে 4.2% পর্যন্ত ছিল। এখন যে এখন 3.96 যে প্রজেকশন, তারও বেশি ছিল সেই জুলাই মাসের এত 2024-এর এত বৈরী পরিবেশের পরেও। কিন্তু তার আগে 2023 সালে 5.78% ছিল, 2022-এ ছিল 7.2%। যাই হোক, আমরা পিছনের দিকে না তাকাই, আমরা সামনের দিকে তাকাই। ওয়ার্ল্ড ব্যাংক যে কথাটি বলেছে যে একদিকে গ্রোথ কমছে, অপরদিকে পাল্লা দিয়ে বাড়ছে দারিদ্র। এবং এই যে দারিদ্র্যের জায়গাটা দর্শক, এই জায়গাটা একটা খুব ইন্টারেস্টিং তথ্য ওয়ার্ল্ড ব্যাংক আমাদের সামনে নিয়ে এসেছে। ওয়ার্ল্ড ব্যাংকের তাদের যেই প্রজেকশন ছিল, সেই প্রজেকশনে তাদের 2026 সালে, এই বছরে 17 লাখ লোক, যে চরম দারিদ্র্য সীমার যে অবস্থাটা আছে, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যে পোভার্টি লাইন, সেই পোভার্টি লাইন থেকে 17 লাখ লোক বেরিয়ে আসবে, এটি ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেকশন ছিল। কিন্তু বাস্তবে দেখা গেছে যে মাত্র 5 লাখ লোক সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে পেরেছে, আর বাকি 12 লাখ লোক আগের একই অবস্থায় রয়ে গেছে। এখন যখন পোভার্টি লাইন ক্রস করতে পারে না, মানে দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসে একটা স্বচ্ছন্দের জীবনযাপনের মধ্যে পদার্পণ করবে এই লোকগুলো, যখন হিসাব করা হয়, সেটি আসলে টোটাল ইকোনমিক পারফরমেন্সটাকে বিবেচনায় নিয়ে
কর্মসংস্থান এবং আদার যেসব কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে বিবেচনায় নিয়েই কিন্তু এই প্রজেকশনটি করা হয়। কিন্তু সেই প্রজেক্টেড ওয়েতে ইকোনমিটা পারফর্ম করেনি বলে আসলে এই যে 17 লাখের প্রজেকশন ছিল সেখান থেকে 12 লাখ সেই দারিদ্র্য সীমার নিচে থেকে গেছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি। ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে 2025 সালে, খেয়াল করবেন সালটা, 2025 সালে 14 লাখ লোক নতুন করে বেকার হয়েছে। 14 লাখ পিপল তারা নতুন করে বেকার হয়েছে। দর্শক, 2025 সালে অন্তর্বর্তী সরকারের শাসন ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন দেশের সরকার প্রধান। আপনাদের নিশ্চয় মনে থাকবার কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই যুগান্তকারী ঘোষণা যে তিনি দারিদ্র্যকে জাদু করে নিয়ে যেতে চান। ডক্টর ইউনূস দায়িত্ব নেবার পর তার প্রেস সেক্রেটারি বলেছিল যে বন্যার পানির মতো নাকি জব চলে আসবে। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক এখন জানাচ্ছে আমাদেরকে সেই 2025 সালে যখন ডক্টর ইউনূস সরকার প্রধান ছিলেন, দায়িত্বে ছিলেন, সেই বছরেই 14 লাখ লোক নতুন করে বেকার হয়েছে। আর যে 17 লাখ লোক বেকারত্ব থেকে 14 লাখ লোক নতুন করে দরিদ্র হয়েছে। আর যেই 17 লাখ লোককে প্রজেকশনে রাখা হয়েছিল, প্রজেক্ট করা হয়েছিল যে তারা দরিদ্র থেকে বেরিয়ে আসবে, সেখান থেকে 12 লাখ লোক বেরিয়ে আসতে পারেনি। সো সে 12 লাখের সঙ্গে যে 14 লাখ যুক্ত হয়ে 26 লাখ লোক নতুন করে আমরা বলতে পারি যে হিসাবের বাইরে তারা বেকার হয়েছে। ডক্টর ইউনূস দারিদ্র্যকে জাদু করে পাঠিয়ে দিতে চেয়েছিলেন, অথচ তার শাসন আমলে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে, দারিদ্র্যের হার বেড়েছে। এবং ইন্টারেস্টিং, তারা যেটি হিসাবটা দেখাচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংকের যে হিসাব দারিদ্র্যের, সেটি হচ্ছে তাদের পার্সেন্টেজ হারে 2022 সালে যেখানে 18.7% পিপল দরিদ্র ছিল, সেখানে 2025-এ এসে বেড়ে 21.44% হয়ে গেছে। তার মানে দরিদ্র সংখ্যাটা বেড়েছে। 2025 সালে আরও একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে ট্যাক্স জিডিপি যে রেশিও, ট্যাক্স জিডিপি রেশিওটা 15 বছরের সবচেয়ে নিম্নে নেমে এসেছে 7%-এ। এখন ট্যাক্স জিডিপি রেশিওটা হচ্ছে কি, যে একটা যে জিডিপির আয়তন, ইকোনমির যে আয়তন, সেই আয়তনের একটা ইকোনমি কি পরিমাণ ট্যাক্স আহরণ করতে পারে, আদায় করতে পারে, সেই রেশিওটা হচ্ছে ট্যাক্স জিডিপি রেশিও। এবং এটি এই 15 বছরের সর্বনিম্ন পর্যায়ে 2025 সালে ডক্টর ইউনূস যখন ক্ষমতায় নেমে আসার কারণে গভর্নমেন্টের মধ্যে রাষ্ট্রের পক্ষে যে অগ্রাধিকার খাতগুলো, সেই খাতগুলোতে কোনো বিনিয়োগ করা যায়নি বা করতে পারেনি তারা। এমনিতেই তো তখন কোনো বিনিয়োগ হয়নি। কিন্তু এই যে একটি অবস্থা তৈরি হয়েছে, এবং এই নাম্বারটা, এই সংখ্যাটা ইন্টারন্যাশনাল যে কোনো স্ট্যান্ডার্ডের চাইতে অনেক 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 নিচে। তাইলে আপনি এই ট্যাক্স জিডিপি রেশিও যদি ইন্টারন্যাশনাল যে কোনো গ্রহণযোগ্য যে মানদণ্ড তার অনেক নিচে নেমে যায় এবং দেশের 15 বছরের সবচেয়ে নিম্ন পর্যায়ে চলে যায়, তাহলে সেই ইকোনমি নিয়ে আপনি ইন্টারন্যাশনাল লেভেলে বহির্বিশ্বের বিনিয়োগকারীকে আকর্ষণ করার বা ব্যবসায়ীদের আকৃষ্ট করার কীভাবে সম্ভব হবে? আপনি কীভাবে চেষ্টা করবেন? কিন্তু বাস্তবে সেই ঘটনাগুলি ঘটেছে। এখন ওয়ার্ল্ড ব্যাংক এই সময় এসে দাঁড়িয়ে, 2026 সালের এই সময়টা এসে দাঁড়িয়ে, তারা আবার বলছে সামনের দিনগুলো আরও বেশি কঠিন। কেন কঠিন? কঠিন হচ্ছে এই কারণে যে মানে এই ডোমেস্টিক যে ইন্টারনাল বা ডোমেস্টিক ইকোনমিক যেই সিচুয়েশনটা আছে, অর্থনৈতিক যে ব্যবস্থাপনা বলি, তার প্রায় অল কম্পোনেন্টগুলি হচ্ছে নিম্নমুখী, দুর্বল। সেগুলো প্রপারলি পারফর্ম করছে না, ফাংশন করছে না। বলতে গেলে ইকোনমিটাই প্রপারলি ফাংশন করছে না। অবশ্যই সরকারের সেদিকে কোনো নজরও নেই, সেগুলো নিয়ে তাদের কোনো কথাবার্তা বলতেও আমরা শুনি না। কিন্তু তার বাইরে এই যে যুদ্ধটা শুরু হয়েছে, সেই যুদ্ধ আবার নতুন করে ইম্প্যাক্টেড করবে এই পুরো অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটাকে। একদিকে তেলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ার কারণে আমাদের ইম্পোর্ট এক্সপেন্ডিচার গভর্নমেন্টের বেড়ে যাচ্ছে, আবার কাঙ্ক্ষিত পরিমাণে এক্সপোর্ট হচ্ছে না। ফলে সরকারের যে ব্যালেন্স অফ পেমেন্ট, সরকারের সেই ব্যালেন্স অফ পেমেন্টের উপর সরকারের যে আয় ব্যয়ের হিসাব, অ্যাকাউন্টস, ইন্টারনাল অ্যাকাউন্টস, তার উপর একটা চাপ তৈরি হতে যাচ্ছে। আমরা দেখছি যে বাজারে ডলারের দামও বেড়ে যাচ্ছে, সেটি রিজার্ভে প্রেশার করবে এবং এই যে ইন্টারন্যাশনাল মার্কেটে যে একটা অস্থিরতা তৈরি হয়েছে, সরকারের রিজার্ভেও সেটি করবে। আবার এই মিডল ইস্টের যুদ্ধের কারণে রেমিটেন্সেও প্রভাব পড়তে পারে বলে ওয়ার্ল্ড ব্যাংক আশঙ্কা প্রকাশ করছে।
ফলে সেটি এসে আবার আমাদের সামগ্রিকভাবে ইকোনমিকে ইম্প্যাক্টেড করবে। যদিও আমাদের পত্রপত্রিকায় কয়েকদিন আগেই পরিসংখ্যান ব্যুরো যখন ইনফ্লেশন রেটটা ঘোষণা করেছে তখন তারা এটিকে সন্তোষজনক, সন্তুষ্ট এরকম একটি কথা বলেছে, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে ইনফ্লেশন রেট যেটা এটা ক্রমশ ঊর্ধ্বমুখী, কিন্তু ফুড অ্যান্ড নন ফুড দুইটি খাতেই ইনফ্লেশনের হার ইনক্রিজিং, কিন্তু একই সঙ্গে শ্রমিক কর্মচারীদের বেতনের হার বৃদ্ধির যেটি মানে ইনফ্লেশনের সঙ্গে যেটি অ্যাডজাস্টমেন্ট হয় সেই মানে ওয়েজ গ্রোথটা ঘটেনি। ফলে যে ইনফ্লেশনকে মানে 8 পয়েন্ট সামথিং 8% উপরে, আমরা অবশ্য ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে 2%-এর বেশি হলে সবার মাথা খারাপ হয়ে যায়, কিন্তু আমি দেখি যে বাংলাদেশে 8%-এর উপরে সেটাকেও অনেকটা সন্তোষজনক বলা হয়। যাই হোক, কিন্তু এই যে ইমব্যালেন্সটা জিনিসপত্রের দাম, আবার যারা চাকরি বাকরি করেন তাদের ওয়েজেসের যে গ্রোথ, এই দুইটার মধ্যে ইমব্যালেন্স, সেই ইমব্যালেন্সের কারণে মানুষের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, সেটা কমে যাচ্ছে। ফলে সব কিছু মিলে আসলে একদিকে যেহেতু ইনভেস্টমেন্ট হচ্ছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, ফলে নতুন বিনিয়োগ হচ্ছে না, ফলে আপনার যে ট্যাক্স জিডিপি রেশিও যেটা বাড়ানোর কথা বলেন, আপনি ট্যাক্স সরকারের রাজস্ব আসবে কোত্থেকে, এই কথাগুলো আমি আমার আগের ভিডিওতে বলেছি। সামগ্রিকভাবে সামনের দিনগুলোতে অর্থনীতি নিয়ে চিন্তিত হবার মতো, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো অনেক ব্যাপার আছে। যদিও সরকারি দল কিংবা বিরোধী দল বর্তমানে রাজনীতিতে দেশের যারা রাজনীতির হর্তাকর্তা, তারা কেবলমাত্র জুলাই নিয়ে ব্যস্ত আছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে ব্যস্ত আছেন। তাদের কাছে কিন্তু যে অর্থনীতি, মানুষের জীবন যাপন, সামনে কি হবে, এই যে সামাজিক ব্যবস্থাপনাটা কি হবে, সেই দিকটায় তাদের নজর আমরা এখন পর্যন্ত দেখছি না। কিন্তু সেই দিকে আসলে জরুরি ভিত্তিতে নজর দেওয়া দরকার।